৯ অগস্ট আরজি করের ইমার্জেন্সি বিল্ডিংয়ের ৪ তলার সেমিনার রুম থেকে ভোরবেলা উদ্ধার হলো কর্তব্যরত অবস্থায় থাকা পড়ুয়া মহিলা চিকিৎসকের নিথর দেহ। তদন্তে উঠে এলো মহিলা ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তারপর থেকেই ৩২ দিন কেটে গেল সারা রাজ্য জুড়ে মোট ২৬টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা বর্তমানে রয়েছেন কর্মবিরতিতে। আর ৩ দিন হয়ে গেল বর্তমানে এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিশাল একটি দল জমায়েত এবং ধর্ণা কর্মসূচি চালাচ্ছে স্বাস্থ্য ভবনের বাইরে। দফায় দফায় রাজ্য সরকারের তরফে তাদের সঙ্গে আলোচনা করার অনেকগুলি চেষ্টা করা হয়। দফায় দফায় দুই পক্ষের মধ্যেই চলে ইমেল মারফত বার্তা পাঠানো, কিন্তু তারপর অবশেষে বৃহস্পতিবার তার একটা আশু সমাধান হয়তো দেখতে পাচ্ছিল রাজ্যের মানুষ। রাজ্যের মানুষ ভেবেছিল বৃহস্পতিবার হয়তো এই সমস্যার অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যাদের আসল দাবি নির্যাতিতা অভয়া বা তিলোত্তমার বিচার চাই, একই সঙ্গে তাদের কর্মক্ষেত্রে সুরক্ষা দিতে হবে, মূলত এই দুই দাবিকে সামনে রেখে রাজ্যের মানুষ মনে করেছিল এবার হয়তো অচল অবস্থা কাটতে চলেছে। সেই মতোই বৃহস্পতিবার এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ৩২ জনের একটি দল পৌঁছেছিল নবান্নে। কথা মতো এদিন তাদের সঙ্গে আলোচনা করতে নবান্ন সভাগৃহে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও আলোচনা হলো না, কারণ তাদের অন্যতম আরেকটি দাবি ছিল এই আলোচনার মধ্যে, অর্থাৎ তাদের আরেকটি শর্ত ছিল সম্পূর্ণ আলোচনাটি লাইভ স্ট্রিমিং বা বিভিন্ন টেলিভিশন সংবাদ মাধ্যমে লাইভ সম্প্রচার করতে হবে। আর এই শর্তটি যেহেতু শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফে মানা হলো না, তার জেরেই তৃতীয় দিনও ভেস্তে গেল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকার তথা রাজ্য প্রশাসনের বৈঠক। আর এই বৈঠক ভেস্তে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন। কিন্তু রাজ্যের মানুষ এই গোটা আন্দোলনকে কেন্দ্র করে সকলে যেখানে সম্মিলিত কণ্ঠে একটাই কথা বলছে, উই ওয়ান্ট জাস্টিস, নির্যাতিতার বিচার চাই, সেই বিচার কিন্তু দলমত নির্বিশেষে, জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলেই এক স্বরে এক সুরে চাইছে। কিন্তু সেই জাস্টিস যে কোন পর্যায়ে আসবে তার সদুত্তর এখনও কারোর জানা নেই। কিন্তু তার মধ্যেও রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের কর্মবিরতি দ্বারা যে রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে অচল অবস্থা জন্ম হয়েছে, সেই অচল অবস্থা কাটানোর একটা চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে তৃতীয় দিনও কেন সেই অচল অবস্থা কাটলো না? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের, যেখানে 15 জনের প্রতিনিধি দলকে নবান্নে আসার জন্য মুখ্য সচিব আমন্ত্রণ জানিয়েছিলেন, তারপরেও তারা 32 থেকে 34 জনের দল যখন নবান্ন সভাগৃহের বাইরে বাস বোঝাই করে পৌঁছালেন, তখনও তাদের সকলকে সভাগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হলো। কিন্তু সেখান থেকেই প্রশ্ন, তারপরেও কেন তারা সভাগৃহে প্রবেশ করলেন না? শুধুমাত্র কি লাইভ স্ট্রিমিংয়ের জন্য? অর্থাৎ লাইভ স্ট্রিমিং যদি হতো তাহলেই কি গণতন্ত্র রক্ষিত হতো? আর এই সমগ্র প্রশ্নের মধ্যে আরও একটা প্রশ্ন উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে। তিনি বললেন এই প্রতিনিধি দলের মধ্যে সিংহভাগই এদিন আলোচনা করতে রাজি ছিলেন, কিন্তু 2-3 জনের জন্য এবং বাইরে থেকে কিছু মানুষের ফোনের দ্বারা সঞ্চালিত হওয়ার ফলেই শেষ পর্যন্ত এই প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য প্রশাসনের আজকের অর্থাৎ তৃতীয় দিনেরও এই বৈঠক ভেস্তে গেল। আর এই নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। এই তৃতীয় দিনে যখন নবান্নে পৌঁছালেন জুনিয়র চিকিৎসকেরা বিশাল বড় প্রতিনিধি দল নিয়ে, তারপরেও কেন তারা বৈঠকে বসলেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 2-3 জনের কথা উল্লেখ করেছেন, এই 2-3 জন কারা?
আর এই সব নিয়েই আলোচনার আগে আপনাদের সেই যে কাজটা প্রত্যেক দিন বলি সেই কাজটাই করতে হবে। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজাতে হবে, আর আপনার কমেন্ট লিখে জানাতে হবে কমেন্ট বক্সে। পাশাপাশি এখনই করে দিতে হবে একটা লাইক। আর তাই চলুন আর সময় নষ্ট না করে আলোচনায় এগোনো যাক। যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে, মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকব। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তারপর থেকেই সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মানুষ রাতের পর রাত রাস্তার দখলে নেমেছেন। সকলে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলায়, এমনকি কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে প্রত্যেক দিনই আমরা প্রত্যক্ষ করছি একাধিক মিছিল। কখনো সেই মিছিল আকারে ছোট, আবার কখনো সেই মিছিল আকারে বিশাল বড়, আবার কখনো কখনো মিছিলের আকার এত বড় হচ্ছে যে তার সঙ্গে তুলনা হচ্ছে 2007 সালে ঘটে যাওয়া সিঙ্গুর এবং তার পরবর্তী প্রেক্ষাপটে ঘটে যাওয়া নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে বিশাল বড় বড় গণমিছিলগুলির। আর এই প্রেক্ষাপটের মধ্যে গত 32 দিন ধরে আমাদের রাজ্যের 26টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে এই কর্মবিরতির জেরে ইতোমধ্যেই সারা রাজ্য জুড়ে গত 32 দিনে মোট 23 জন মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন। আবার জুনিয়র চিকিৎসকদের তরফে পাল্টা দাবি করা হয়েছে, যেখানে সারা রাজ্য জুড়ে 98,000 সরকারের হিসাব মতো ডাক্তার রয়েছেন, আর সেই ডাক্তারের মধ্যে মাত্র 7,000 মতো জুনিয়র চিকিৎসক। তাহলে কিভাবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে? আর এই দড়ি টানাটানির খেলার মধ্যেই আমরা দেখলাম 3 দিন আগে দাবি দেওয়া অর্থাৎ 5 দফা দাবিকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন অভিযান করলেন জুনিয়র চিকিৎসকেরা। গত 3 দিন ধরে তারা কলকাতার স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই অবস্থান কর্মসূচির মধ্যেও দফায় দফায় রাজ্য প্রশাসনের তরফে এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার জন্য একাধিকবার তাদেরকে পত্রপাঠ ডেকে পাঠানো হয়েছে। তারাও তার জবাবে বেশ কিছু শর্ত দিয়ে পাল্টা ইমেল মারফতই উত্তর দিয়েছেন। এই দড়ি টানাটানির খেলা যখন 2 দিন ধরে রাজ্যের মানুষ প্রত্যক্ষ করলো এবং মিডিয়া জুড়ে এই দড়ি টানাটানির খেলাকে যখন স্নায়ুযুদ্ধ হিসাবে আখ্যায়িতও করা হলো, তখন তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের মানুষ এক্সপেক্ট করেছিল হয়তো এই স্নায়ুযুদ্ধ অর্থাৎ এই দড়ি টানাটানির খেলা যেটা চলছে 3 দিন ধরে তার হয়তো অবসান হতে চলেছে। কারণ জুনিয়র চিকিৎসকেদের তরফে যে 4টি শর্ত দেওয়া হয়েছিল তার মধ্যে প্রথম শর্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বৈঠকে উপস্থিত থাকতে হবে, তা সকাল সকালই রাজ্য প্রশাসন মেনে নেয়। কিন্তু মুখ্য সচিবের তরফে যে 15 জনের প্রতিনিধি দলকে নবান্নে ডেকে পাঠানো হয়েছিল, সেই 15 জনের জায়গায় জুনিয়র চিকিৎসকেরা মোট 32 থেকে 34 জনের একটি প্রতিনিধি দল বাস বোঝাই করে সময়ের 1 ঘন্টা পর গিয়ে পৌঁছান নবান্নতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 ঘন্টার বেশি সময় ধরে নবান্ন সভাগৃহে তাদের জন্য অপেক্ষা করেন, কিন্তু শেষ পর্যন্ত বৈঠক হয় না। 34 জনের প্রতিনিধি দলকে শেষ পর্যন্ত সভাগৃহে প্রবেশের অনুমতিও দেওয়া হয় রাজ্য প্রশাসনের তরফে, কিন্তু গোল বাঁধল লাইভ স্ট্রিমিং নিয়ে। কারণ তাদের 4টি শর্তের মধ্যে আরেকটি শর্ত ছিল এই গোটা বৈঠকটি লাইভ স্ট্রিমিং করতে হবে বা রাজ্যের সংবাদ মাধ্যমগুলিতে লাইভ সম্প্রচার করতে হবে, অর্থাৎ সরাসরি এই গোটা বৈঠকটা, গোটা আলোচনাটা দেখাতে হবে। কিন্তু রাজ্য সরকারের তরফে সেটিতেই চূড়ান্ত অমত পোষণ করা হলো, এমনকি রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো এটি সম্ভব নয়।
আর তারপরেই রাজ্যের সকল ইলেকট্রনিক মিডিয়া প্রথম সারির ওয়েব পোর্টাল রে করে উঠল যে কেন সম্ভব নয়। জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসকেরা সকলেই একযোগে প্রশ্ন তুললেন, যেখানে মুখ্যমন্ত্রী দফায় দফায় বিভিন্ন বৈঠকের পর বিভিন্ন ঘোষণা করার জন্য লাইভ স্ট্রিমিং করতে পারেন, বিভিন্ন প্রশাসনিক বৈঠকের সময় তিনি লাইভ স্ট্রিমিং করতে পারেন, তাহলে এক্ষেত্রে কেন তিনি লাইভ স্ট্রিমিং করতে পারেন না? পাশাপাশি যুক্তি উঠে এলো 2019 সালে এনআরএসে রোগীর পরিবারের দ্বারা আক্রান্ত হয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। সেই সময়ও দীর্ঘদিন কর্মবিরতিতে গেছিলেন এনআরএসের জুনিয়র চিকিৎসকেরা। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় এনআরএসে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সেই কর্মবিরতি তোলেন এবং সেই সময়ও সমস্ত ঘটনাটি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে গিয়ে যখন কথা বলেছিলেন, সমস্ত বিষয়টি লাইভ দেখানো হয়েছিল টিভির পর্দায়। তাহলে এক্ষেত্রে কেন হবে না? স্বভাবতই একেবারেই ন্যায্য প্রশ্ন। রাজ্যের সমস্ত মানুষের মধ্যে যখন 3 দিন ধরে এই প্রশ্ন দানা বাঁধছে, তারই উত্তর অবশেষে দিলেন আমাদের রাজ্যের অন্যতম প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে। যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম, যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। কিন্তু তারই কারণ জানাবার পর স্বভাবতই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক এবং এক্সে বয়ে গেল সমালোচনার ঝড়। প্রশ্ন উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা নিয়ে। অনেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে এই কথা কুমিরের চোখের জলের মতো। আবার অনেকে বললেন মুখ্যমন্ত্রীর যদি এতটাই সদিচ্ছা ছিল, তাহলে তিনি কেন লাইভ স্ট্রিমিং করলেন না? কিন্তু এখানে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিতে লাইভ স্ট্রিমিং করলেন না, তা কিন্তু একেবারেই ন্যায্য। তিনি এনআরএসের ঘটনার উদাহরণ টেনেই বললেন, এনআরএসের যে ঘটনার কথা বলা হচ্ছে, সেই ঘটনাটির তদন্ত না সিবিআইয়ের হাতে ছিল, না সেই ঘটনাটি কলকাতা হাইকোর্ট বা শীর্ষ আদালতে ছিল। আর এক্ষেত্রেই এই পুরো বিষয়টি নিয়ে 2019-এ সরাসরি সম্প্রচার করা সম্ভব হয়েছিল। কিন্তু 9 আগস্ট রাতের ঘটনাকে কেন্দ্র করে গত 32 দিন ধরে রাজ্যের যে উত্তাল পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে সমগ্র ঘটনাটি শীর্ষ আদালতের পর্যবেক্ষণে তদন্তভার নিয়েছে সিবিআই। সিবিআই এই গোটা ঘটনার তদন্ত করছে। যদিও এই ঘটনার নির্যাস কি, অর্থাৎ সিবিআই পরপর দুটি দফায় এই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে
শীর্ষ আদালতে জমা দিয়েছে। তাই এই গোটা ঘটনার তদন্ত কোন পথে এগোচ্ছে বা সিবিআইয়ের হাতে এখনো পর্যন্ত কোন কোন তথ্য প্রমাণ উঠে এসছে সে বিষয়ে কিন্তু সারা রাজ্য এবং সারা দেশের মানুষ কিচ্ছু জানেন না। যাবতীয় যে তথ্য আপনাদের সামনে উঠে আসছে তা কিন্তু মিডিয়া দ্বারা সম্প্রচার করা হচ্ছে। যদি আপনি ওই সমস্ত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আদালতে মামলা করেন তাহলে তারা তার পক্ষে ন্যূনতম প্রমাণ আদালতে জমা দিতে পারবে না। কিন্তু মিডিয়াতে আপনারা দফায় দফায় শুনছেন সিবিআই সূত্রে এই তথ্য উঠে আসছে, সিবিআই এর তরফে এই কথা বলা হচ্ছে। বাস্তবে সিবিআই এর তরফে অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি, কারণ সিবিআই এই গোটা ঘটনার তদন্তভার নেবার পর থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রেস বিজ্ঞপ্তি জারি করেনি। এমনকি সিবিআই এর কোনো আধিকারিক এখনো পর্যন্ত এ বিষয়ে প্রেসের সামনে কোনো কথা বলেননি। আর তার জন্যই এই গোটা ঘটনায় যে দুটি স্ট্যাটাস রিপোর্ট শীর্ষ আদালতের দুটি শুনানিতে জমা পড়েছে সিবিআই এর তরফে, তাও মুখ বন্ধ খামে। আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, শীর্ষ আদালতের দ্বিতীয় শুনানির দিন সিবিআই এর পক্ষের আইনজীবী স্ট্যাটাস রিপোর্টে কি বলা হয়েছে সে বিষয়ে কিন্তু কথা বললেন, কিন্তু এক্স্যাক্টলি স্ট্যাটাস রিপোর্টে কি বলা হয়েছে তা কিন্তু আদালত কক্ষে দাঁড়িয়ে পড়লেন না। এমনকি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের ডিভিশন বেঞ্চও সেই মুখবন্ধ খামে পাওয়ার রিপোর্ট খুলে নিজেরা পড়লেন, কিন্তু জনসমক্ষে তা পড়ে শোনালেন না। আর এটাই আসলে হয়, কারণ মুখবন্ধ খামে যখন আদালতে কোনো কিছু পেশ করা হয় তার মানে সেটি চূড়ান্ত সিক্রেট একটি বিষয় যা জনসমক্ষে সেই সময় বলার নয়। আর এই যুক্তিকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস চালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদিন জুনিয়র ডাক্তারেরা যখন নবান্ন সভাগৃহের বাইরে পৌঁছালেন তখন তাদের অলরেডি দুটি শর্ত মেনে নেওয়া সত্ত্বেও তাদের এই অন্যতম শর্ত লাইভ স্ট্রিমিংয়ের শর্তটি মানতে পারলেন না। আর এখান থেকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারেরা এবার অন্যান্য বিভিন্ন যুক্তি তুলতে শুরু করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জুনিয়র ডাক্তারেরা কেন শুধুমাত্র এই আলোচনাটি লাইভ স্ট্রিমিং না হলে তাতে গণতন্ত্র রক্ষিত হবে না বলে এই ধুয়ো তুলছেন? কারণ লাইভ স্ট্রিমিং হলেই কি তাহলে গণতন্ত্র রক্ষিত হতো? যদি সেটাই হয়, আপনাদের হয়তো মনে আছে 2014 সালে আমাদের দেশের একজন সুপ্রিম লিডার আমাদেরকে বলেছিলেন আচ্ছে দিন আসবে। তিনি তো লাইভ বলেছিলেন, তো সেই আচ্ছে দিন কি সত্যি এসছে? বা তিনি লাইভে বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে আমাদের দেশের সকল নাগরিকদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাবেন, কিন্তু সেটাও কি আমরা কেউ পেয়েছি? পরবর্তীকালে সেই সুপ্রিম লিডারেরই অন্য একজন একেবারেরই কাছের নেতা তিনি আবার ভোট প্রচারের সময়ই সংবাদ মাধ্যমের সামনে দাবি করে বসলেন সুপ্রিম লিডারের বলা সেই কথাগুলি জুমলা ছিল। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট, লাইভ টেলিভিশন চ্যানেলে বা লাইভ স্ট্রিমিং করে আপনি যদি কোনো একটি বৈঠক সরাসরি মানুষের সামনে তুলে ধরেন বা সরাসরি আপনার বক্তব্য মানুষের সামনে বলেন এবং সেই অনুসারেই যে আগামী দিনে আপনি কাজ করবেন এবং তাকে কেন্দ্র করে যে গণতন্ত্র রক্ষিত হবে, তেমনটা কিন্তু সর্বক্ষেত্রে কেন প্রায় কোনো ক্ষেত্রেই ঘটে না। এমনকি হলফ করে বলতে পারি আমাদের দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা তা একেবারেই করেন না। আর সেখান থেকেই এই জুনিয়র ডাক্তারেরা যারা 3 দিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা কর্মসূচি চালাচ্ছেন এবং যারা গত 32 দিন ধরে কর্মবিরতিতে গেছেন, যাদের অন্যতম দাবি ছিল নির্যাতিতার বিচার চাই, সেই দাবির পাশাপাশি এই উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদেরও বেশ কিছু দাবি দাওয়া আদায় করে নেবার চেষ্টাতেও নেমেছেন। কারণ একটা বিষয় স্পষ্ট আপনাদের সামনে উঠে এসছে গত 32 দিনে, যে রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে থ্রেট কালচার রয়েছে। অর্থাৎ হুমকি দেওয়া হয় যে এত টাকা যদি না দেওয়া হয় তাহলে রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে, পরীক্ষায় ফেল করিয়ে আনা হবে। আর এই বলে এই সমস্ত মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারেরা, অধ্যাপকেরা, এমনকি প্রিন্সিপালেরাও টাকা নেন জুনিয়র এই সমস্ত চিকিৎসক পড়ুয়াদের কাছ থেকে। এবার একবার ভেবে দেখুন, এই থ্রেট কালচার কি শুধুমাত্র আমাদের রাজ্যের এই মেডিকেল কলেজগুলিতেই আছে? এই একই থ্রেট কালচার কিন্তু আপনি প্রত্যক্ষ করতে পারেন আমাদের রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা
এই একই ধরনের কালচার অর্থাৎ যাকে র্যাগিং বলা যায় তা কিন্তু আপনি প্রত্যক্ষ করবেন আমাদের রাজ্যের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে। এবার ভাবুন সকল কলেজ বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা এবার একযোগে রাস্তায় নামলেন এবং তারা বললেন আমাদের এই কালচার দূর করতে হবে। এখানে একটা উদাহরণ দিতে হবে, তা হচ্ছে গত বছর আপনারা দেখেছেন যাদবপুর ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কিভাবে ওপর থেকে পড়ে মারা গেছিলেন, যার ফলে দুটি তত্ত্ব উঠে এসেছিল। একদল বলেছিল তিনি আত্মহত্যা করেছেন, আর এক দল বলেছিলেন যে তাকে খুন করা হয়েছে। সেই তদন্ত আজও চলছে। গত এক বছর পর স্বপ্নদীপের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে বা স্বপ্নদীপের হত্যার পেছনে বা স্বপ্নদীপের আত্মহত্যারও পেছনে ঠিক কারা কারা যুক্ত সে বিষয়ে কিন্তু আমরা কিচ্ছু জানি না। অর্থাৎ এটা মানতে হবে যে এই থ্রেট কালচার শুধু আমাদের রাজ্যের এই 26টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেই, আমাদের কলেজের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আছে। কোথাও সেটি থ্রেট কালচার নামে পরিচিত, আবার কোথাও র্যাগিং নামে পরিচিত। যা দূর করতে গেলে এই সকল ক্ষেত্রের পড়ুয়াদেরই উদ্যোগ নিতে হবে, সকল পড়ুয়াদেরই মানবিকভাবে ব্যাপারটা বুঝতে হবে এবং একে অপরের প্রতি মানবিক এবং দরদি হতে হবে। একই সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার, এই গোটা থ্রেট কালচার বা র্যাগিং যদি বন্ধ করতে হয় তাহলে প্রথম এই সমস্ত ইনস্টিটিউশনগুলির যারা ধামাধরা প্রফেসর, অযোগ্য প্রফেসর, ধামাধরা অ্যাডমিনিস্ট্রেটর, ধামাধরা প্রিন্সিপাল তাদেরকেও আগে বিতাড়িত করতে হবে, না হলে এই কালচার বন্ধ হওয়ার কোনো চান্স নেই। রাজ্য সরকার যতই স্টেপ নিন না কেন আগামী দিনে এই কালচার যেমন দিনের পর দিন চলে আসছে ঠিক তেমনটাই চলবে। কিছু দিনের জন্য এই অত্যাচার হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু মোদ্দা বিষয় হলো জুনিয়র ডাক্তারেরা কেন নবান্ন সভাগৃহের বাইরে গিয়েও, যেখানে তাদের 15 জনের প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল, তারা গেলেন 32 থেকে 34 জনকে নিয়ে, তাদের সকলকেই অ্যালাউ করা হলো। তারপরে শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ের জন্য তারা এই গোটা বৈঠকটা করলেন না। পরপর 3 দিন ধরে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী প্রায় 2 ঘন্টা করে সময় তাদের জন্য অতিবাহিত করলেন। তা সত্ত্বেও কোনো ফল এখনো অবধি বেরোলো না। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন যে এই গোটা প্রতিনিধি দলের মধ্যে সিংহভাগই এদিন বৈঠক করতে চেয়েছিল, কিন্তু 2-3 জনের জন্য বৈঠক করা হয়নি। এবার প্রশ্ন, শুরুতেই বললাম এই 2-3 জন কে? তার মধ্যে অন্যতম হচ্ছেন এই গোটা আরজি কর আন্দোলনকে কেন্দ্র করে যে বিশাল বড় আন্দোলন গড়ে তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা, তাদের অন্যতম নেতা কিঞ্জল নন্দ। এই শখে অভিনেতা এবং পেশায় চিকিৎসক কিঞ্জল নন্দই ওই 3-4 জনের মধ্যে অন্যতম একজন, যার জন্য তৃতীয় দিনেরও বৈঠক অর্থাৎ নবান্নের বাইরে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল গিয়েও বৈঠকটি ভেস্তে গেল। আমি 11 তারিখের ভিডিওতে আপনাদের বলেছিলাম নেশায় অভিনেতা পেশায় চিকিৎসক কিঞ্জল নন্দর বিষয়ে, এবং সেখানে আমি পেশায় চিকিৎসক কিঞ্জল নন্দ সম্বন্ধে আপনাদের বলেছিলাম। এবার সম্পাদনার মধ্যে ভুলবশত আমাদের নেশায় অভিনেতা কিঞ্জল নন্দের অংশটি বাদ চলে যায়, যা কিন্তু 11 তারিখের ভিডিওতে কমেন্ট বক্সে অনেকেই আমায় বলেছেন, যার জন্য আমরা ক্ষমা চাইছি। তাহলে আসুন 11 তারিখের ভিডিওতে যে পেশায় চিকিৎসক নেশায় অভিনেতা কিঞ্জল নন্দের কথা বলেছিলাম সেটি একবার শুনে নেওয়া যাক। তিনি হলেন কিঞ্জল নন্দ। একেবারেই ঠিক শুনেছেন, ডক্টর কিঞ্জল নন্দ, যিনি শখে অভিনেতা পেশায় চিকিৎসক। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, চিকিৎসক কিঞ্জল নন্দকে যদি আপনারা মনে করেন অত্যন্ত মেধাবী ছাত্র, মানে ঠিক যেমনটা আমরা মনে করি যে চিকিৎসক বা একজন ইঞ্জিনিয়ার হলে তিনি অত্যন্ত মেধাবী হবেন, সেমনটা কিন্তু নয়। কারণ দেশ জুড়ে বর্তমানে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজ, যেখানে টাকার বিনিময়ে আপনার যদি রেজাল্ট অত্যন্ত খারাপ হয় তা সত্ত্বেও আপনি টাকার বিনিময়ে এই সকল মেডিকেল কলেজগুলি থেকে MBBS পাস করতে পারবেন। হয়তো কিঞ্জল নন্দের যে বায়োডাটা সেখান থেকে আশীর্বাদ ট্রুথের টিম এমনটাই অনুমান করছে, কারণ কিঞ্জল নন্দ পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি যাদবপুরে, সেখান থেকে প্রথমে MBBS পাস করেন। কিন্তু এরপর তিনি 2023 সালে পোস্ট গ্র্যাজুয়েশন শুরু করেন আরজি কর থেকে। MD মাইক্রোবায়োলজিতে তিনি বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।
অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট, পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করার পর কিঞ্জল নন্দ প্রথমবার আরজি কর অর্থাৎ প্রথমবার কোনো সরকারি মেডিকেল কলেজে স্থান পেলেন এবং সেখান থেকেই তিনি বর্তমানে করছেন তার স্নাতকোত্তর পড়াশোনা। পেশায় কিঞ্জল নন্দের কথা শুনলেন, এবার আসুন তার নেশার কথা। কিঞ্জল নন্দের অন্যতম নেশা হচ্ছে অভিনয়। খুব অল্প বয়স থেকেই থিয়েটার এবং নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিঞ্জল নন্দ। বরাবর গ্রুপ থিয়েটারের একেবারে সংস্পর্শে থাকা বামমনস্ক এই অভিনেতা চিকিৎসক হালেই বেশ কিছু সিনেমা দ্বারা সারা রাজ্য জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। প্রথমত 2004 সাল থেকে তিনি গ্রুপ থিয়েটারে প্রায়শই নিজের অভিনয় করে চলেছেন, যাকে কেন্দ্র করে গ্রুপ থিয়েটারে কিঞ্জল নন্দ অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি মুখ। কিন্তু 2018 সালে প্রথমবার কিঞ্জল নন্দকে আমরা দেখতে পেলাম সিনেমায়। সেই সিনেমাটি হচ্ছে হীরালাল, যার টিজার এবং ট্রেলার 2018 সালে মুক্তি পায়। কিন্তু তারপরেও সিনেমাটি মুক্তি পেতে আরও 2 বছর সময় লেগে গেল। তারই মধ্যে 2020 সালে একটি ওয়েব সিরিজ আসলো, যার নাম একনবাবু। একনবাবুতে দেখতে পেলাম কিঞ্জল নন্দের অভিনয়। তারপর 2021 সালে মুক্তি পেল হীরালাল ছবিটি। হীরালালে কিঞ্জল নন্দই ছিল মুখ্য ভূমিকায় এবং তার অভিনয় সত্যি মানুষের নজর কাড়ে। এরপরই কিঞ্জল অভিনীত একাধিক সিনেমা প্রায় প্রতি বছরই আমাদের সামনে আসতে শুরু করে, যার মধ্যে অন্যতম হলো 18/12 বিনয় বাদল দীনেশ, ব্যোমকেশ হত্যা মঞ্চ। এখানে একটা বলতে হবে, এই ব্যোমকেশ হত্যা মঞ্চের পরিচালক অরিন্দম শীল, একেবারেই ঠিক শুনেছেন, যার বিরুদ্ধে এই মুহূর্তে যৌন হেনস্থার অভিযোগ টলিপাড়ায় সবচেয়ে চর্চিত একটি ইস্যু এই গোটা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি কিঞ্জল জানতেন না অরিন্দমের এই গুণকীর্তির কথা? উত্তর, অবশ্যই জানতেন, কিন্তু তখন তার সামনে অন্যতম লক্ষ্য ছিল সিনেমায় নিজের কেরিয়ার গড়া। আর তাই জন্যেই অরিন্দম শীলের এই ধরনের বেলেল্লাপনা, এই ধরনের অসভ্যতা, এই ধরনের নির্যাতন থেকে সেই মুহূর্তে কিঞ্জল চোখ ঘুরিয়ে রাখাকেই বাস্তবতা হিসাবে দেখেছিলেন। এছাড়াও কর্ণ সুবর্ণের গুপ্তধন, বেঙ্গল স্ক্যাম সহ একাধিক সিনেমা দফায় দফায় আমরা কিঞ্জল নন্দকে দেখতে পাই। শুধু তাই না, 2024 সালে তার একাধিক সিনেমা আসতে চলেছে, যার মধ্যে অন্যতম একটি সিনেমা হচ্ছে দেবী চৌধুরানী। কিন্তু এই গোটা প্রসঙ্গের মধ্যে আপনারা একটা বিষয় বুঝতে পেলেন, কিভাবে পেশায় চিকিৎসক, নেশায় অভিনেতা কিঞ্জল বরাবরই টলিপাড়ার অলিন্দে বেশ বিচরণ করা একজন ব্যক্তি। আর তাই জন্যেই এই গোটা মুভমেন্টের শুরু থেকে আপনারা দেখেছেন কিভাবে টলিপাড়ার কলা কুশলীরা একত্রিত হয়েছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সঙ্গে। তাহলে কালকে যারা আপনারা কমেন্টে আমাকে লিখেছিলেন যে আপনি অভিনেতার বিষয়টা তো কিছু বললেন না, তাহলে বুঝতে পারলেন তো, সম্পাদনায় সেটা বাদ পড়ে গেছিল, সেটা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপিত করে দিলাম 11 তারিখের অংশটা। এবার আসি আজকের বিষয়, আবার আলোচনায় ফিরে। এদিন যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে সবশেষে বৈঠক ভেস্তে গেল, তখন প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বললেন। তিনি বললেন রাজ্যের মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতে পারেন। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন, এই গোটা মুভমেন্টটা যবে থেকে শুরু হয়েছে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং রাজ্যের অন্যতম দ্বিতীয় বিরোধী দল, যারা বিধানসভার অন্দরে শূন্য, সেই সিপিআইএমের তরফে দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের প্রসঙ্গটি তোলা হয়েছে। আর এই গোটা প্রসঙ্গের মধ্যে আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার পদ নিয়ে কোনো রকম লোভ নেই, রাজ্যের মানুষ চাইলে তিনি পদ ছাড়তে পারেন। কিন্তু আসল ব্যাপার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? অর্থাৎ এই যে রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে সরকারি অফিসগুলোতে যে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে, তা কি রাতারাতি একেবারে স্বচ্ছতায় পরিপূর্ণ হয়ে উঠবে? বা এই যে নির্যাতিতার বিচারকে কেন্দ্র করে 9ই আগস্টের পর থেকে রাজ্য জুড়ে সকল মানুষ এক কণ্ঠে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস কি আমরা পেয়ে যাব? এখানে জুনিয়র ডাক্তারদের জন্য আশীর্বাদ ট্রুথের তরফে একটা সরাসরি প্রশ্ন,
আপনারা যেমন বলছেন যে লাইভ স্ট্রিমিং না হলে গণতন্ত্র রক্ষিত হবে না, তাহলে আপনারা কেন শীর্ষ আদালতের কাছে আবেদন জানাচ্ছেন না যে তৃতীয় শুনানির দিন যখন ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই, তা যেন তারা মুখবন্ধ খামে আদালতে জমা না দেয়, তারা তা যেন খোলা অবস্থায় আদালতে পেশ করে, আর সেই পেশ করা রিপোর্ট যেন সুপ্রিম কোর্টের তরফে আদালত কক্ষে পড়া হয়। এবং এই সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে এক্স্যাক্টলি কী প্রক্রিয়ায় তদন্ত এগোচ্ছে এবং তদন্তের মধ্যে দিয়ে কী কী বিষয় এখনও অবধি উঠে এলো, সে বিষয় নিয়ে তো আপনারা শীর্ষ আদালতকে জানতে চাইতে পারতেন, কিন্তু সেটা আপনারা করবেন না। আপনারা জানেন সেটা করলে আপনাদেরই চাপ বাড়বে। তার কারণ হচ্ছে শীর্ষ আদালত আপনাদের নির্দেশ দিয়েছিল যে মঙ্গলবার বিকাল 5টার মধ্যে কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিতে। আপনারা তা না করে স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা কর্মসূচি শুরু করেন আপনাদের 5 দফা দাবিকে কেন্দ্র করে। সঙ্গে যুক্ত করে দেন শেষ পর্যায়ে আরও একটি দাবি, যাকে কেন্দ্র করে বর্তমানে হিসাব মতো 6 দফা দাবিতে পরিণত হয়েছে, কিন্তু আপনারা এখনও সেটা 5 দফা দাবি হিসাবেই চালাচ্ছেন। আর এই গোটা প্রেক্ষাপটের মধ্যে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড় এটাও বলেছিলেন, যদি মঙ্গলবার বিকাল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারেরা নিজেদের কর্মবিরতি না তোলে, তাহলে রাজ্য সরকার চাইলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেখানে শীর্ষ আদালতের বলার কিছু নেই। এবার এখানে দর্শক বন্ধুরা একটা বিষয় বলতে পারি, জুনিয়র ডাক্তারেরা কিন্তু ভেতরে ভেতরে এবার ভয় পেতেও শুরু করেছেন। যদি তারা ভয় পেতে না শুরু করেন, তাহলে বলুন তো, বৃহস্পতিবার সিনিয়র ডাক্তারদের একাধিক সংগঠন একযোগে কেন স্বাস্থ্য ভবনের বাইরের ধর্ণা মঞ্চে গেলেন এবং তারা কেন সংবাদ মাধ্যমের সামনে বললেন যে রাজ্য সরকার যদি কোনো রকম পদক্ষেপ নেয় জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, তাহলে তারা রাজ্য জুড়ে সকল সরকারি এবং বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতে কর্মবিরতিতে যাবেন। কারণ তারাও জানেন রাজ্য সরকার চাইলে পদক্ষেপ নিতে পারে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। আর এই একই কথা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের একেবারে শেষে বলেও গেছেন। কিন্তু বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এখনই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে হয়তো কোনো পদক্ষেপ নেবে না। আর সিনিয়র ডাক্তার যারা বলছেন যে রাজ্য জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতে তারা কর্মবিরতিতে যাবেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হলে, বাস্তবে হয়তো তেমনটা তারা করতেও পারবেন না। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেটি করতে পারবেন, কারণ সেখানে গরিব মানুষের চিকিৎসা হয়। কিন্তু বেসরকারি হাসপাতালগুলিতে যেখানে চিকিৎসার নামে প্রায় এবং ব্যাপকভাবেই ডাকাতি চলে, সেই সকল বেসরকারি হাসপাতালে সম্ভবত এটি করা সম্ভব নয়। কারণ হচ্ছে এই বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক একটি অপারেশন করতে 1.5 থেকে 2 লাখ, 5 লাখ, 12 লাখ টাকা অবধিও নিয়ে থাকেন। তার চেয়েও বেশি লক্ষ টাকা তারা একটি অপারেশনের জন্য নেন। একটি গল ব্লাডার স্টোন বা একটি অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য যে বেসরকারি হাসপাতালগুলিতে 1 থেকে 1.5 লাখ টাকা শুধুমাত্র অপারেশনের জন্য বিল করা হয়, এবার ভেবে দেখুন রাজ্য জুড়ে সিনিয়র ডাক্তারেরা যেই হুমকি দিচ্ছেন যে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিলে তারা কর্মবিরতিতে যাবেন, বাস্তবে কিন্তু তেমনটা হবে না। কারণ এন্ড অফ দ্য ডে এই সকল সিনিয়র ডাক্তারেরা অর্থাৎ টাকাটা বেশ ভালোই বোঝেন। টাকার হিসাবে কিন্তু তারা সেই পদক্ষেপ তখন হয়তো তেমনটা নিতে পারবে না। কিন্তু রাজ্য সরকার যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, তার কিন্তু একটা আশঙ্কা উঠে আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়তো এত তাড়াহুড়ো করবে না, কারণ 17 তারিখ তৃতীয় শুনানি আছে। এবার 17 তারিখ শীর্ষ আদালত বলতেই পারে কেন রাজ্য সরকার এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এখনও পদক্ষেপ নেয়নি, এবং শীর্ষ আদালত তখন চূড়ান্ত ভর্ৎসনা করবে রাজ্য সরকারকে। আর সেই ভর্ৎসনাকে সামনে রেখেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, কিন্তু তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। কিন্তু এটা বলা সম্ভব, এই সমগ্র 32 দিন ধরে যে উত্তাল পরিস্থিতি দেখছেন, সেই উত্তাল পরিস্থিতির পেছনে কিন্তু বিস্তর রাজনীতির কারবারিরা নেমে পড়েছে। মূলত বিজেপি এবং CPIM এর ইন্ধনে এই গোটা বিষয়টি এত বড় আকার ধারণ করছে। কারণ জেলায় জেলায় আজ থেকে 7 দিন আগে যেভাবে উই ওয়ান্ট জাস্টিসের নামে প্রতিবাদ মিছিল বেরোচ্ছিল, গত 7 দিন ধরে সেই ধরনের প্রতিবাদ মিছিল প্রায় চোখে পড়ছে না।
পাশাপাশি আমি কোন্নগরে থাকি, আবারও বলছি, আমার কোন্নগরে 2টি ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। আর তাকে কেন্দ্র করে কোন্নগরের মানুষের মধ্যে ব্যাপক রাগ তৈরি হয়েছে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কেন্দ্র করে। আর এইকে কেন্দ্র করেই কোন্নগরে অন্ততপক্ষে গত 4 দিন ধরে কোনো রকম এই ধরনের উই ওয়ান্ট জাস্টিসের নামে প্রতিবাদ মিছিল বেরোয়নি যে নির্ভয়া অভয়া নির্যাতিতাকে বিচার দিতে হবে। তা বলে এমনটা নেই যে কোন্নগরের মানুষ নির্ভয়া বা অভয়ার বিচার চায় না, তারা সকলেই বিচার চান। কিন্তু তার জন্য এমনটা নয় যে বাড়ির ছেলেটা মেয়েটা বাবা মা কাকা মাসি মেশোকে বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে তারা মরতে দিতে ছেড়ে আসবেন। অর্থাৎ এটা স্পষ্ট, যখন নিজের বাড়ির মানুষটি বিনা চিকিৎসায় প্রাণ হারান তখনই মানুষ বুঝতে পারে চিকিৎসা যদি সঠিক সময় হাসপাতালে যাবার পরেও জুনিয়র ডাক্তার বা বিভিন্ন কারণে না হয় তাহলে কিন্তু সত্যি তার জাস্টিস কেউ দেয় না। আর সেই জাস্টিস কিন্তু আগামী দিনে রাজ্যের মানুষ এই জুনিয়র ডাক্তারদের থেকে চাইতে পারে। আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে এখন জুনিয়র ডাক্তারদের দেখার আছে চতুর্থ দিন অর্থাৎ শুক্রবার তারা কি করেন। তারা লাইভ স্ট্রিমিংয়ের এই শর্তকে সরিয়ে রেখে নবান্নে গিয়ে বৈঠক করেন, না তারা নিজেদের আন্দোলনে অনড় থাকেন। পাশাপাশি সিনিয়র ডাক্তারদের এবং বিভিন্ন রাজনৈতিক কারবারিরা যেভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাওয়া দিচ্ছেন, কথা দিচ্ছেন যে তারা তাদের পাশে আছেন, সেটাও দেখার যদি রাজ্য সরকার পদক্ষেপ নেয় তখন তারা কতটা পাশে থাকেন। আর এই সব দিকেই নজর থাকবে আমাদের, নজর থাকবে এই গোটা আরজি কর আন্দোলনের মধ্যে অন্যতম নেতা কিঞ্জল নন্দের দিকে। কারণ কিঞ্জল নন্দ হচ্ছে আজকের এই বৈঠক না হবার পেছনে অন্যতম একজন কারিগর। সকলে মিলে কিঞ্জল নন্দ এবং তার চারপাশের প্রায় সিনিয়র হতে চলা ডাক্তারদের দিকে নজর রাখুন তাদের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপচারিতার দিকে। তাহলেই ব্যাপারটা জলের মতো স্পষ্ট হবে যে এই আন্দোলন বর্তমানে কতটা রাজনীতির রঙে রঙিন হয়ে উঠেছে। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।